بداية طفح قلبه হুজুরনির প্রেমে গল্প কলমে ফারহানা ইয়াসমিন। ভোরের স্নিগ্ধতা প্রাকৃতিতে ছড়িয়ে রাতের কালো চাদরে আচ্ছন্ন আকাশটা এখন ভোরের সূর্যের মৃদু আলোয় মুখরিত। সময় চলে যায় নদীর স্রোতের ন্যায়। এটা নিশ্চয়ই কারো অজানা কিছু নয়। দেখতে দেখতে কেটে গেল 15টি দিন। তাফরিহার দ্বিতীয় সাময়িক পরীক্ষারও সমাপ্তি হলো গতকাল। মাহমুদ তাই নিশ্চিন্তে ঘুম দিয়েছে, কিন্তু এই ঘুমও বেশিক্ষণ দীর্ঘায়িত হলো না। কারো মৃদু এই যে শুনছেন ডাকে ঘুমটা ভেঙে গেল। মিটিমিটি চোখ মেলে তাকাতেই নজর কাড়ল সদ্যে গোসল সেরে আসা একটি নীল কালারের জামদানি শাড়ি পরিহিতা সুশ্রী স্ত্রীর প্রতি। ভেজা চুলগুলো গামছায় মোড়ানো, মুখে হালকা প্রসাধনী, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক। হরিণী চোখগুলো কালো কাজলের ছোঁয়ায় আরও ফুটে উঠেছে। মাহমুদ তার অধরের কোণে হাসি লেপটে মৃদু চাহনিতেই বলল, খুব সুন্দর লাগছে হুররাম, যেন একদম বেহেস্ত থেকে নেমে আসা হুরপরি। হয়েছে আপনার, আর লজ্জা দিতে হবে না আমায়। উঠুন জলদি, সকাল 9:30 বেজে গেছে। আমাদের ট্রেন 10:30 নাগাদ। বাবা ফোন করেছিল আমরা রওনা হয়েছি কিনা জানতে। দেরি হয়ে যাচ্ছে, উঠুন বলছি। মাহমুদের ডান বাহুটা টানতে টানতে বলল তাফরিহা, কিন্তু তার সাধ্য কি আছে কি এই কর্মে? তাই সুযোগের সদ্ব্যবহার করল মাহমুদ। সেও তাফরিহার ডান বাহুটা হেঁচকা টেনে বুকে জড়িয়ে ধরল তাকে। তাফরিহা অযথাই ছাড় পাওয়ার চেষ্টা করল। এমন ছটপট করছো কেন বলো তো? একটু আদর করতে দাও না প্লিজ। শ্বশুরবাড়ি যাওয়ার পর বোধ হয় কাছেই পাবো না তোমায়। তুমি তোমার আপন জনদের সাথে সময় কাটাতেই ব্যস্ত থাকবে। তখন কি আর এই অধম স্বামীর কথা শ্রমণে থাকবে? না না, পাবেন আমায়। এখন ছাড়ুন আমায় দয়া করে, ব্যাগ গোছাতে হবে। আপনি গোসল ছেড়ে নিন। কেবিনের খোলা জানালার সামনে বসে স্নিগ্ধ বাতাসটা অনুভব করছে তাফরিহা। পাশেই মাহমুদ অবাক নয়নে তাকিয়ে। তাফরিহার খোলা চুলগুলো দমকা হাওয়ায় তার শুভ্র মুখশ্রীতে ঝাপটে পড়ছে। তাফরিহা বার কয়েকবার বিরক্ত হাতে সেগুলোকে সরিয়ে কাকড়া দিয়ে চুলগুলো বাঁধতে যাবে, তখনই বাধা সাধল মাহমুদ। তাফরিহার সুশ্রী মুখশ্রীতে গাঢ় দৃষ্টি স্থির রেখে নিজ হাতে কানের কাছে চুলগুলো গুজে দিয়ে বলল, এভাবেই ভালো লাগছে, চুল বেঁধো না। মাহমুদের দৃষ্টি অনুসরণ করতেই তাফরিহা লজ্জায় পুনরায় জানালার বাইরে তার দৃষ্টি নিক্ষেপ করল। আলাদা কেবিন নিয়ে বেশ ভালোই করেছি, কি বলো বউ? না হলে তো এমন সুস্তাকে একান্তভাবে দেখার সুযোগটা কি আর ভাগ্যে জুটত? তাফরিহার কাছাকাছি এগিয়ে তার উন্মুক্ত কোমরটা 2 হাতে জড়িয়ে ধরে বলল মাহমুদ। দুপুর 3টা নাগাদ মাহমুদ তাফরিহা উপস্থিত তাফরিহাদের বাসায়। উঠোনে পৌঁছাতেই 5 বছরের ছোট্ট আরোহী দৌড়ে এসে আপা বলে চাপটে ধরে তাফরিহাকে। তাফরিহাও বেশ আদুরে ভঙ্গিতে তার ছোট বোন আরোহীকে কোলে নিয়ে বলে, কেমন আছিস বোন? আমি ভালো আছি আপা, তুমি আর আম্মু খুব পচা। আম্মু দূরে চলে গেল, একটিবার দেখতেও এলো না। আর তুমিও কোথায় যেন চলে গেলে। আগে নিয়মিত কথা বলতে, আবার কিছুদিন পর পর বাসায়ও আসতে, কিন্তু এখন আর কথাও বলো না। আবার 2 মাস পর এলে, আমাকে তোমরা কেউ ভালোবাসো না। কথাগুলো বলতে বলতেই ফুপিয়ে উঠল আরোহী। থাক বোন, কাঁদিস না, একটু বড় হো, তোকে আমি আমাদের ওখানকার মাদ্রাসায় নিয়ে যাব, তখন রোজ দেখা হবে আমাদের। আরোহী, সত্যি আপা, আমি যাব তোমার সাথে। আমিও থাকতে চাই না এখানে, জানো তো। আব্বু একজন মহিলাকে নিয়ে এসেছে, আমাকে বলেছে তাকে আম্মু ডাকতে, কিন্তু আমি তো আমার আম্মুকে ছাড়া আর কাউকে আম্মু ডাকতে পারবো না। মহিলাটা জোর করে আমাকে কোলে বসিয়ে মাথা আঁচড়ে দেয়, আবার জোর করে খাইয়েও দেয়, কিন্তু আম্মু ছাড়া যে আমার এসব ভালো লাগে না আপা। তাফরিহার অনিচ্ছা সত্ত্বেও তার চোখের কোণে অশ্রু চলে আসলো। বিষয়টা মাহমুদ বুঝতে পেরে প্রসঙ্গ পাল্টানোর জন্য বলল, কি আমার ছোট্ট শালি সাহেবা, শুধু কি বোনের সাথেই সুখ দুঃখের আলাপ করবেন, নাকি এই অধম দুলাভাইয়ের দিকেও একটু নজর দিবেন? আপনি আমার কাছে অপরিচিত, আর আমি অপরিচিত মানুষদের সাথে আলাপ করি না। মুখটা ঘুরিয়ে কথাগুলো বলল আরোহী। কথাগুলো শুনে মাহমুদ তাফরিহা দুজনেই অট্টহাসিতে মেতে উঠল। রাতের খাবারের জন্য ডাকা হলো মাহমুদ আর তাফরিহাকে। তাফরিহা প্রথমে চিন্তিত ছিল মাহমুদের আপ্যায়ন নিয়ে, কিন্তু পরক্ষণেই তার ধারণা পাল্টে দিল তার সৎ মা সাদিয়া বেগম। মাহমুদকে কোনোভাবেই বুঝতে দিল না যে তার সৎ শাশুড়ি। সাদিয়া বেগম নিঃসন্তান ছিলেন বিধায় তার প্রথম স্বামী তাকে তালাক দেয়।
তাফরিহার মা মারা যাওয়ার 1.5 মাস পর সংসারে একজন মহিলার অতি প্রয়োজনে তাফরিহা মাহমুদের অনুমতিতেই সাদিয়া বেগমের সাথে বিয়ে দেওয়া হয় তাফরিহার বাবার সাথে। সাদিয়া সংসার হারিয়ে যাওয়ায় নতুন সংসারের কদরও বোঝে, আর নিঃসন্তানের কারণে আরোহীর কদরও করে। সব মিলিয়ে নিজেকে বেশ ভালোই মানিয়ে নিয়েছে যে তাফরিহাদের বাড়িতে। তার আপ্রাণ চেষ্টা থাকে এই সংসার সামলানোর। রাতের খাবারের পর্ব শেষে তাফরিহা মাহমুদ একসাথেই আসে জহিরুল ইসলামের ঘরে। সাদিয়া তখন আরোহীকে খাওয়াতে ব্যস্ত। মাহমুদ সবার জন্য আনা উপহারগুলো তাদের সামনে উপস্থিত করে, যদিও প্রথমে তা গ্রহণে নাকচ করে জহিরুল। পরক্ষণে তাফরিহার কথায় সেগুলো রেখে দেয়। আরোহী বেশ খুশি, কারণ তার উপহারে জামা ছাড়াও তার অনেকগুলো পছন্দের জিনিসপত্র ছিল। একটা বড় চকলেট বক্স সহ অনেক কিছুই ছিল তাতে। আরোহী মৃদু হেসে মাহমুদের কোলে বসে বলল, এবার মনে হচ্ছে আপনি আমার পরিচিত, আপনার সাথে আলাপ করাই যায়, আপনি ততটা খারাপ না। মাহমুদ অট্ট হাসি দিয়ে আরোহীর গাল টেনে বলল, তাই, কিন্তু আপনি তো শালী হিসেবে বেশ ছোট। আজকের এই পর্বটি শেষ হলো। গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভিডিওটি কোথায় থেকে দেখছেন তাও কমেন্টে জানিয়ে দেবেন। আর একটি ছোট্ট রিকোয়েস্ট, এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন, আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি প্রেস করে দেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করছি। আল্লাহ হাফেজ।